তুমি আমায় তুই তুকারি করছো কোন সাহসে? ভুলে গেছো আমি এখন একটা দলের সভাপতি? সামনের নির্বাচনে আমার হার ঠেকানোর সাধ্য কারণেই। নাইমুল তেরে এসে মোশাররফ আলীর পাঞ্জাবির কলার চেপে ধরল। বিশ্রী একটা গালি দিয়ে বলল, সামনের নির্বাচন পর্যন্ত তুই জানে বাঁচবি কিনা দেখ। আমার টাকা না পেলে তোকে আমি খুন করব। তোকে বাঁচানোর জন্য তোর দলের কেউ আসবে না, কারণ তুই জোর করে ওই দলের সভাপতি হয়েছিস। বাঘ বিতণ্ডতার মাঝে নাইমুলের একটা চেলা এসে হাজির হলো। নাইমুলের কানে কানে কি কথা বলে আবারও বেরিয়ে গেল। নাইমুল মোশাররফ আলীর কলার ছেড়ে দিয়ে চেয়ারে বসে একটা শয়তানি হাসি দিল। মোশাররফ আলী ভয়ে ভয়ে জানতে চাইল, কি হয়েছে? কি বলে গেল ওই ছোকরা? নাইমুল বাঁকা হেসে মোশাররফ আলীর দিকে তাকিয়ে বলল, তুরুপের তাস পেয়ে গেছিস। হিসাম চৌধুরী অনেক চালাক। সে তার পরিবারের প্রত্যেকের নামে আলাদা আলাদা অ্যাকাউন্টে খুলে বড় ব্যাংকের টাকা রেখে এসেছে। মোশাররফ আলী বলল, এই জন্যই ওই বুড়ি বাড়ি নিলামে তুলতে রাজি হলো না, কারণ হিসামের চিকিৎসা চালানোর টাকা আছে ওদের কাছে। তুমি শিওর তো এই ব্যাপারে? হ্যাঁ, হাসিফের পেছনে লোক লাগিয়েছিলাম। হাসিফ হিসাম চৌধুরীর সেক্রেটারির সাথে নিয়ে ব্যাংকে গিয়েছিল। সেখানে সে তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেছে। মোশাররফ আলী টেবিলের অপর পাশের চেয়ারে বসলেন। তার মুখ হাসি হাসি, মুখের হাসি ধরে রেখে বললেন, কত টাকা হবে সব মিলিয়ে? নাইমুল খ্যাক করে শব্দ করে হাসলো, বলল, যত টাকাই হোক আমি সব টাকা নেবো, তাই টাকার অ্যামাউন্ট আপনার না জানলেও চলবে। মোশাররফ আলী কিছুটা দমে গেলেন, জিজ্ঞেস করলেন, আমার সাহায্য ছাড়া সেই টাকা তুমি হাতে আনতে পারবে না? পারবো। আমি এইবার আর কোনো ঝামেলা যাব না, সরাসরি অ্যাকশনে যাব। হাসপাতালে হিসাম চৌধুরীর মাথায় বন্দুক ঠেকিয়ে হলেও সবার কাছে টাকা হাতিয়ে নেব। মোশাররফ আলীর চোখ মুখ বিকৃতি করে বসে রইল। নাইমুল তাতে পাত্তা দিল না। তার এখন মূল লক্ষ্য হাতে টাকা পাওয়া। টাকা হাতে না এলে আন্ডারওয়ার্ল্ডের নিজের নিয়ন্ত্রণ হারাতে হবে। আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ হারানো মানেই আজ না হয় কাল কারো হাতে খুন হতে হবে তাকে। অন্য কেউ আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করতে খুন করে সরিয়ে দিবে তাকে। তাই এই মুহূর্তে যে কোনো মূল্যেই তার টাকা প্রয়োজন। মঞ্জুরা বেগম ছেলের পাশে বসে তবজি জপছেন আর চোখের পানি ফেলছেন। তৃপ্তি রিশামকে কোলে নিয়ে হিসামের বেডের পাশে সোফাটায় বসে আছে। তার দৃষ্টি হিসামের দিকে। এতগুলো দিন হয়ে গেল অথচ মানুষটার একটু নড়চড় নেই। একদম প্রাণহীন জড় বস্তুর মতো শুয়ে আছে। প্রাণহীন কথাটায় তৃপ্তির গা কাটা দিয়ে উঠল। এই ধরনের চিন্তা মাথায় আসার জন্য নিজেকে ভৎসনা দিল। অবশ্যই তার স্বামী জেগে উঠবে, আবার আগের মতো মাথা উঁচু করে হেঁটে বেড়াবে। তার হুঙ্কারে বাড়ির সবাই ভয়ে ভয়ে থাকবে। রিশাম বাবার আদর পাবে। এসব ভেবে তৃপ্তির বুক চিরে একটা শ্বাস বেরিয়ে আসলো। হঠাৎ করে ওর মনে হলো হিসামের আঙ্গুলটা যেন নড়ল। তৃপ্তি চমকে তাকালো, কিন্তু না, হিসামের হাত আগের মতোই অসাড় হয়ে পড়ে আছে। হতাশ হয়ে আনমনা হতেই আবারও মনে হলো যেন আঙ্গুল নড়াচ্ছে হিসাম। তৃপ্তি সজা হলো, চোখ রগড়ে ভালো করে মনোযোগ দিয়ে তাকালো। হ্যাঁ, হিসাবের আঙ্গুল অল্প নড়ছে। তৃপ্তির বুকের ভেতরটা ধরাস করে উঠল। কিছুক্ষণের জন্য শ্বাস আটকে এলো তার। অস্পষ্ট সুরে শাশুড়িকে ডাকলো, মা। মঞ্জুরা বেগম তসবি পড়ার মাঝখানে বাধা পেয়ে বড্ড বিরক্ত হলেন। ছেলের সুস্থতা কামনায় খতম দিচ্ছেন তিনি। এই সময় তৃপ্তির ডিস্টার্ব করছে কোন আক্কেলে? তিনি চোখ মেলে তাকালেন তৃপ্তির দিকে। তৃপ্তির চোখে পানি। সে আঙ্গুল তুলে এদিকে কি যেন দেখাচ্ছে। তার হাত কাঁপছে। মঞ্জুরা বেগম বিরক্ত মুখে হিসামের পাশে থাকা চশমাটা নিয়ে চোখে পড়লেন। এই মেয়ে কি দেখাচ্ছে তিনি দেখবেন, এরপর তাকে ইচ্ছা মতো ঝাড়ি দিবেন। তিনি মনে মনে তৃপ্তিকে বোকাঝোকা করার জন্য তৈরি হয়ে তৃপ্তির দেখানো হিসামের হাতের দিকে তাকালেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বুকে হাত চেপে ধরলেন, হাহাকার করে বললেন, ও তৃপ্তি, আমার হিসাম ডাক্তারকে ডাকো, আমার হিসাম। মঞ্জুরা বেগম হিসামের মাথায় হাত বোলাতে বোলাতে কান্না করতে থাকলেন। তৃপ্তি নিজেকে কিছুটা সামলে নিয়ে হিসামকে কোলে থেকে নামিয়ে সোফায় বসালো।
তারপর ছুটে এসে হিসামের নড়াচড়া করতে থাকা হাতটা ধরে ডুকরে কেঁদে উঠল। কান্নারত কণ্ঠে বলল, শুধু একটাবার চোখ মেলে তাকাও, তাকিয়ে দেখো তুমি ছাড়া কত কষ্টে আছি আমরা। তৃপ্তির কথার কারণেই কিনা জানা নেই, খানিক পরে হিসামের চোখ খুলে গেল। মঞ্জুরা বেগম ছেলের চোখ মেলে তাকানো দেখে থমকে গেলেন। তৃপ্তিকে ডেকে বললেন। তৃপ্তি দেখো। তৃপ্তি নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে হিসামের মুখের কাছে এসে দুপাশের গালে হাত রেখে ঝাঁকিয়ে বলল, তুমি চোখ খুলেছ? তুমি সুস্থ হয়ে গেছো? হিসামের চোখ খুললেও সেখানে কোনো নড়াচড়া নেই। খোলা চোখ দুটো স্থির হয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর পর চোখের পলক পড়ছে। মঞ্জুরা বেগম ছেলের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। তৃপ্তিকে উদ্দেশ্য করে বললেন, হাসিবকে ডাকো, ডাক্তারকে ডাকো। শাশুড়ির কথায় তৃপ্তির হুঁশ ফিরে এলো। ডাক্তারকে ডাকার প্রয়োজন। হাসিবকেও খবরটা দিতে হবে। হাসিব নিশ্চয়ই করিডোরের পায়চারি করছে। তৃপ্তির স্বামীকে ছেড়ে হাসিবকে ডাকার জন্য দরজার দিকে পা বাড়াতেই হাসিবকে ভেতরে ঢুকতে দেখল। কিন্তু হাসিবের মাথায় বন্দুক ঠেকিয়ে ভেতরে প্রবেশ করলো নাইমুল, সাথে অস্ত্রধারী আরও কিছু গুন্ডা। হাসিবকে এভাবে দেখে মঞ্জুরা বেগম ছুটে আসতে চাইলেন ছেলের কাছে। সাথে সাথে অন্য ছেলেগুলো অস্ত্র তাক করলো। নাইমুল মিষ্টি কণ্ঠে বলল, আন্টি এই বসে দৌড়াদৌড়ি করবেন না, আমরা বেশিক্ষণ থাকবো না, কাজ হয়ে গেলে চলে যাব। দয়া করে বাধা সৃষ্টি করে আরেকটা ছেলের প্রাণ সঞ্চয় করবেন না। মঞ্জুরা বেগম ভয়ে হিসামের এক হাত নিজের হাতে নিলেন। এক ছেলে মৃত্যু শয্যায়, আরেক ছেলে অস্ত্রের ডগায়। এই অবস্থায় সৃষ্টিকর্তা ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তৃপ্তি জিজ্ঞেস করলো, কি চাও তোমরা? নাইমুল হাসিবকে ধাক্কা দিয়ে ছেলেগুলোর হাতে দিয়ে বলল, শুনেছি হিসাম চৌধুরী আপনাদের নামে কিছু টাকা রেখে গেছেন, সেগুলো আমাকে দিয়ে দিন, আমি ভদ্রলোকের মতো চলে যাব। মঞ্জুরা বেগম চিৎকার করে বললেন, কিছুতেই না, এইগুলো আমার ছেলের চিকিৎসার জন্য, এক পয়সাও তুই পাবি না। নাইমুল তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আপনার ছেলে তো প্রায় মরে গেছেন, ওর আবার চিকিৎসা কি? তৃপ্তি গলা উঁচিয়ে বলল, না, ও মরেনি। ও চোখ খুলে তাকিয়েছে। ও তাড়াতাড়ি সুস্থ হয়ে তোর বিচার করবে। হিসাম চোখ খুলে তাকিয়েছে শুনে নাইমুল অবাক হলো। ঘাড় বাঁকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, তাই নাকি? উকি দিয়ে হিসামের দিকে ভালো করে তাকিয়ে বুঝলো হিসাম চোখ খুলে তাকিয়ে আছে। হাতে রিভলভারটা এক পাক ঘুরিয়ে হিসামের দিকে তাক করে বলল, মরেনি যেহেতু তাহলে মেরেই দিই, তাহলে তো চিকিৎসা টাকা লাগবে না। হিসামের দিকে বন্দুক তাক করা দেখে হাসিব তেড়ে আসতে চাইল, কিন্তু তাকে দুপাশে দুজন ধরে রাখায় পারল না। যথাসম্ভব ওদের উপর ভর দিয়ে সজোরে লাথি মারল নাইমুলের পিঠে। পিঠে লাথি খেয়ে নাইমুল সামনের দিকে ঝুঁকে গেল। তার হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ে গেল ফ্লোরে। ক্রোধে উন্মাদ হয়ে নাইমুল হাসিবের পিঠে মুখে ঘুষি মারতে লাগলো। ছেলের মার খাওয়া দৃশ্য মঞ্জুরা বেগম সহ্য করতে পারলেন না। তিনি দৌড়ে এসে নাইমুলের হাত ধরে টেনে সরাতে লাগলেন। নাইমুল বাধা পেয়ে মঞ্জুরা বেগমের দিকে তাকালো। এক হাতে হাসিবের কলার ধরে রেখে আর এক হাতে মঞ্জুরা বেগমকে জোরে ধাক্কা দিল। মঞ্জুরা বেগম হিসামের বেডের কাছে ফ্লোরে পড়ে গেলেন। শাশুড়িকে বাঁচাতে এসেও তৃপ্তি তাকে ফ্লোরে পড়া থেকে আটকাতে পারল না। সে রাগে কষ্টে নাইমুলকে কিল ঘুষি মারতে উদ্যক্ত হলে নাইমুল তার হাত ধরে ফেলল। তৃপ্তি তাও থেমে থাকলো না। সে পা দিয়ে নাইমুলের হাঁটুর নিচে লাথি দিল। তৃপ্তির জুতার আঘাতে নাইমুলের হাঁটুর নিচে প্রচণ্ড আঘাত পেল। প্রচণ্ড রাগে সে সজোরে তৃপ্তির গালে চর বসিয়ে দিল। শক্ত হাতের চর খেয়ে তৃপ্তি ছিটকে পড়ল ফ্লোরে। পরিবারের সবার এমন অবস্থায় ছোট্ট রিশাম চিৎকার করে কাঁদতে লাগলো। নাইমুল হাসিবকে আবারও মারতে শুরু করলো। চিৎকার করে বলল, এক্ষুনি সব টাকা আমার হাতে তুলে দেন, নয়তো তুই সহ তোর পরিবারে কাউকে বাঁচতে দেবো না। স্থির হয়ে ছাদের দেওয়ালের দিকে তাকিয়ে থাকা হিসামের চোখের পাপড়ি দুটো কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে। পরিবারের হাহাকার তার কানে পৌঁছাচ্ছে। ছোট্ট রিশামের কান্না তার ভেতরটা ছিঁড়ে ফেলছে। তার হাতের আঙ্গুলগুলো কাঁপছে, শরীরও হালকা কাঁপুনি হচ্ছে। বোধ হয়ে সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তৃপ্তি হামাগুড়ি দিয়ে কান্নারত ছেলের কাছে গেল। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে স্বামীর দিকে তাকালো। খুলে রাখা চোখ দুটো দিয়ে হিসাম কি দেখছে ওদের দুর্দশা, নাকি পাথরের মতো স্থির হওয়া চোখগুলোতে কোনো প্রাণের স্পন্দন নেই? হিসামের ভিআইপি কেবিনটায় ঝড় বয়ে যাচ্ছে। রিশামের কান্না আর মঞ্জুরা বেগমের হাহাকার বাতাসে ভারী হয়ে গেছে। সেই সাথে যোগ হয়েছে হাসিবের মার খাওয়ার আওয়াজ।
ভেতরে এত কিছু ঘটে গেলেও সাউন্ডপ্রুফ কেবিনটার বাইরে সব স্বাভাবিক। বাইরে নাইমুলের দুজন লোক করিডোরে বসে থেকে পাহারা দিচ্ছে আর খোশ মেজাজে হাসি ঠাট্টা করছে। তলপেটে ঘুষির তীব্র আঘাতে হাঁটু ভেঙে পড়ে গেল হাসিব। ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে তার। মুখের ভেতরেও নোনতা লাগছে। হয়তো মুখের ভেতরে গালের সাথে দাঁত লেগে কেটে গেছে। হাসিব হাঁটু ভেঙে পড়ে গেলেও নাইমুলের রাগ কমলো না। সে হাসিবের চুল ধরে মাথাটা উঁচু করলো, অজস্র একটা গালি দিয়ে বলল, অ্যাকাউন্টগুলো থেকে টাকাগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দে, চলে যাব। কিন্তু শুধু শুধু সময় নষ্ট করছিস। হাসিব রক্তাক্ত মুখ নিয়ে নিভু নিভু চোখে মা আর ভাবির দিকে তাকালো। দুজনেই কান্না করছে। তার মা হাসিবের একটা হাত আঁকড়ে ধরে ফ্লোরে বসে আহাজারি করছে। হাসিব ঢোক গিলল, গলাটা শুকনো ঠেকলো। এক গ্লাস পানি পেলে ভালো হতো। হাজার মার খেয়েও সে কিছুতেই টাকা দিবে না। এই টাকাগুলো দিয়ে দেওয়া মানে তার পরিবার ধ্বংস হয়ে যাওয়া। হিসামের চিকিৎসা থেকে শুরু করে সব কিছু শেষ হয়ে যাবে। তাকে মেরে ফেললেও 1 টাকাও সে দিবে না। নাইমুলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হাসিবের চুল মুঠো করে ধরে বলল, ফাইন, তাহলে তোর পরিবারের সবাইকে একে একে মারবো। প্রথমে মারবো এই ছোট লোক ছেলেটাকে, এরপর দেখি তুই টাকা না দিয়ে কীভাবে থাকিস। নাইমুল হাসিবকে ছেড়ে দিয়ে ফ্লোর থেকে রিভলভার তুলে নিয়ে সেটা তাক করলো রিশামের দিকে। তৃপ্তি ছেলেকে বুকে জড়িয়ে ধরে পুরোপুরি রিশামকে ঢেকে ফেলল। সে কিছুতেই ছেলের গায়ে গুলি লাগতে দিবে না। মঞ্জুরা বেগম নাতির হাত ধরে চিৎকার করে উঠলেন। তবে কি ছেলের শেষ চিহ্নটুকু হারিয়ে ফেলবেন তিনি? হঠাৎ করে নাইমুলের হাতের রিভলভারটা ছিটকে পড়ে গেল হাত থেকে। সেই সাথে প্রচণ্ড যন্ত্রণায় নাইমুল চিৎকার করে উঠল। তাকিয়ে দেখলো রিভলভার হাতে শাহাদ ঢুকছে। সেই গুলি করেছে তার হাতে। শাহাদের সাথে এসে ঢুকলো কতগুলো গার্ড আর দলের কিছু ছেলে। গার্ডগুলো প্রথমেই নাইমুলের চেলাগুলোকে ধরল। অভিজ্ঞ হাতে চেলাগুলোকে ধরাশায়ী করে রুমের বাইরে নিয়ে গেল। চেলাগুলো এতক্ষণ হাসিবের দুটো হাত ধরে রেখেছিল। তাদের কাছ থেকে হাসিব ছাড়া পেয়ে ঢলে পড়ল ফ্লোরে। নাইমুল মুহূর্তের মাঝে অন্য হাত দিয়ে পকেট থেকে আরেকটা রিভলভার বের করে তাক করলো শাহাদের দিকে। শাহাদ তার নিজের রিভলভার নামিয়ে ফেলল। শান্ত কণ্ঠে বলল, তুই যদি আর কিছু না ঘটিয়ে ভদ্র ছেলের মতো এখান থেকে বের হয়ে যাস, তবে আমি এসব কিছু ভুলে যাব। নাইমুল রিভলভারটা নামিয়ে কিরমির করে বলল, আমাকে বোকা পেয়েছিস নাকি? আমি তোর কথা মানি আর আমাকে পুলিশে ধরুক, তুই ভেবে থাকিস আমাকে কবজা করবি? তবে ভুল। আমি ধরা দেওয়ার আগে এদের সবটাকে বড় পরে পাঠিয়ে তারপর ধরা দেবো। তাই যদি এদের বাঁচাতে চাস তাহলে আমাকে পালানোর সুযোগ করে দেয়। তোমাল আরেকটা ছেলেকে সাথে নিয়ে হাসিবকে ফ্লোর থেকে তুলে তাড়াতাড়ি কেবিনের বাইরে নিয়ে যেতে চাইল। হাসিবের এখন ট্রিটমেন্টের প্রয়োজন। কিন্তু হাসিবের গায়ে হাত দিতেই নাইমুল ফাঁকা গুলি ছুড়ল, বলল, কেউ এখান থেকে কোথাও যাবে না। এরকম করলে আমি কিন্তু হিসামকে মেরে ফেলবো। নাইমুল এক লাফে হিসামের মাথার কাছে গিয়ে উপস্থিত হলো। রিভলভারটা হিসামের কপালে ঠেকিয়ে সবাইকে শাসালো। শাহাদ চমকালো না। এরকমটাই নাইমুল করবে সে জানতো। তাই সে তৈরি হয়েই এসেছে। এখানে আসার আগেই স্নাইপার সেট করে এসেছে। এই ঘরের কাচের জানালাটা দিয়ে খুব সহজেই নাইমুলকে টার্গেট করতে পারবে তারা। তারা না পারলেও শাহাদ নিজে শ্যুট করবে নাইমুলকে। তাও হিসাম বা তার পরিবারের কারো ক্ষতি হতে দিবে না। নাইমুল বড় বড় চোখ করে এদিকে ওদিকে সবার দিকে তাকিয়ে বলল, আমাকে আটকে লাভ নেই। মোশাররফ আলী এখানেও আছে, সে অবশ্যই আমাকে উদ্ধার করতে আসবে। নাইমুলের কথাটা শেষ হতেই স্থায়ী থানার ওসি তার পুলিশ বাহিনী নিয়ে ঢুকলো। পুলিশের পিছু পিছু বিদ্রুপের এসে ঢুকলো মোশাররফ আলী। তার মুখ হাসি হাসি। বোঝাই যাচ্ছে সে নাইমুলের সাথে বিশ্বাসঘাতকতা করছে। নাইমুল বিস্ফোরিত চোখে তাকালো মোশাররফ আলীর দিকে। এতক্ষণ সে ভেবে পাচ্ছিল না শাহাদ কী করে এইখানকার খবর পেল। সিসিটিভির ফুটেজ থেকে খবর পাওয়ার কোনো কারণ নেই। কারণ সে এখানে আসার আগে লোক পাঠিয়ে হিসামের কেবিন থেকে শুরু করে করিডোর সবখানকার সিসি ক্যামেরার অকেজো করে দিয়েছে। এরপরও শাহাদ কী করে খবর পেয়েছে তা নিয়ে তার মনে দ্বন্দ্ব ছিল। তবে এখন সব পরিষ্কার বুঝতে পারছে সে। মোশাররফ আলী খবর দিয়েছে শাহাদকে। এরপর নিজ দায়িত্বে পুলিশ ডেকে এনেছে নাইমুলকে ধরিয়ে দেওয়ার জন্য। নাইমুল অবিশ্বাস্য চোখে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসল। তার উচিত হয়নি এই বিশ্বাসঘাতককে জানানো। টাকার ভাগ পাবে না বলে নাইমুলকেও তা পেতে দিবে না। হয়তো আরও অনেক বড় প্ল্যান করেছে এই মোশাররফ আলী। আর সেই প্ল্যানের ছাগল হয়েছে নাইমুল।
তবে নাইমুল এত সহজে হাল ছেড়ে দিবে না। কোন ঠাসা যেহেতু হয়েছে, তবে সবাইকে নিয়েই মরবে সে। শাহাদের পাশে দাঁড়ানো তমাল মধুর একটা হাসি দিয়ে নাইমুলের দিকে তাকিয়ে বলল, এই নিয়ে আসছে তোর উত্তর করতে তোর মোশাররফ আলী। নাইমুল মোশাররফ আলীর দিকে তাকিয়ে বলল, বিশ্বাসঘাতকতা করা ছাড় পাবি না, আমি তোকে খুন করব। মোশাররফ আলী নরম সুরে অভিনয় করে বলল, বাবা নাইমুর, এখন এই সময়টা খুনোখুনির না। এসো আমরা মিলেমিশে থাকি। হিসাম বাবার কাছ থেকে সরে এসো, সাদ বাবাজি তোমায় ক্ষমা করে দিবে। নাইমুল কিলমির করে অবাস্ত্র ভাষায় গালাগালি করলো মোশাররফ আলীকে। মোশাররফ আলী আস্তাগফিরুল্লাহ বলে জিভে কামড় দিল। সাদ সচেতন চোখে তাকিয়ে আছে নাইমুলের দিকে। নাইমুলের প্রতিটা পদক্ষেপ সে মেপে নিচ্ছে। সামান্য একটু সুযোগ পেলেই সে কাজে লাগবে। নাইমুল এখনো রিভলভারটা হিসামের মাথায় ঠেকিয়ে ধরে রেখেছে। সে হুঙ্কার ছেড়ে বলল, শেষবারের মতো বলছি, আমাকে টাকাগুলো দিয়ে দে, এরপর এখান থেকে বের হওয়ার সুযোগ করে দেয়, নয়তো আমি একা মরবো না, এই দুজনকে মেরে তারপর মরবো। তারপর শাহাদের দিকে তাকিয়ে বলল, তুই ভেবেছিস কি আমাকে ফাঁসি তুই বাঁচতে পারবি? আন্ডারওয়ার্ল্ডের আমার লোক আছে, তোর পরিবার ওরা বাঁচতে দেবে না। তোর বুকে তুলে এনে আমোদ ফুর্তি করবে ছেলেরা। পরিবারের কথা শুনে রাগে দাঁতে দাঁত লেগে গেল শাহাদের। ধারালো চোয়াল আরো শক্ত হয়ে গেল। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো আরো দৃশ্যমান হলো। তার হাতের ধরা রিভলভারটা দিয়ে নাইমুলের খুলি ফাটিয়ে দিতে ইচ্ছে হলো, কিন্তু সে নিজেকে দমন করলো। পুলিশের সামনে আইন নিজের হাতে তুলে নেওয়ার ভুল সে করবে না। সে নাইমুলকে অমনোযোগী করার জন্য বলল, আমি তোকে টাকা পয়সা সহ আন্ডারওয়ার্ল্ডে ফিরে যেতে দেব। বল, এর জন্য কি করতে হবে? পুলিশ আর তোর লোকদের হাসপাতালে এরিয়ার বাইরে পাঠাতে হবে। এরপর আমার সব লোককে আমার কাছে নিয়ে আয়, আর তোদের সব অস্ত্রগুলো আমাকে দিয়ে দিতে হবে। মোশাররফ আলী ভয় পেয়ে গেল। নাইমুল এখান থেকে ছাড়া পাওয়া মানেই তার আর বেঁচে থাকার আশা নেই। সে অস্থির হয়ে শাহাদকে বলল, এত বড় ক্রিমিনালকে ছেড়ে দিবে মানে? এই জন্য তোমাদেরকে ডেকে এনেছি আমি। নাইমুল গর্জন করে উঠল। হিসামের মাথা থেকে রিভলভারটা সরিয়ে মোশাররফ আলীর দিকে তাক করে বলল, তোকে আমি পরে মরতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি তোকে আগেই মারতে হবে। শাহাদ এই সুযোগটার অপেক্ষায় ছিল। নাইমুলের রিভলভার হিসামের মাথায় ধরা নেই, তাই এখন তাকে আক্রমণ করলে হিসামের গুলি লাগার চান্স নেই। শাহাদ পাশে দাঁড়িয়ে থাকা তমালকে ইশারা করলো। তমাল এক হাঁটু মাটিতে রেখে আর এক হাঁটু উঁচু করে বসে পড়ল। শাহাদ সেই হাঁটুতে পা রেখে লং জাম্প করলো। নাইমুল কিছু বুঝে ওঠার আগেই শাহাদ লাফ দিয়ে নাইমুলের নাকে ঘুষি বসিয়ে দিল। এত দূর থেকে উড়ে এসে শাহাদ এমন ঘুষি দিল যে নাইমুল সিটকে পড়ে গেল ফ্লোরে। মুহূর্তের মাঝেই তমাল সহ অন্যান্য ছেলেগুলো এসে নাইমুলের উপর চড়াও হলো, কিন্তু নাইমুলের এত সহজে বশ মানল না। সে উঠে দাঁড়িয়ে ছেলেগুলোর সাথে লড়াই করল। শাহাদ তখন হিসামের দিকে মনোযোগ দিতে ব্যস্ত। হিসামকে চোখ খোলা অবস্থায় দেখে শাহাদ হতবাক হয়ে তাকিয়ে রইল। এই সময় নাইমুল এসে তার পিঠে লাথি দিল। শাহাদ হিসামের উপর উবুর হয়ে পড়ল। হিসামের মুখে থাকা নলে টান পড়ল। তার মাথার কাছে মেশিনগুলো বিপ বিপ শব্দ করতে লাগলো। নাইমুল মুহূর্তেই বুঝে ফেলল তার কি করা উচিত। সে মেশিনটার দিকে হাত বাড়ালো, কিন্তু শাহাদ ক্ষিপ্ত গতিতে তাকে ধরে ফেলল। এইবার আর নাইমুলকে কোনো দয়া দেখালো না। নাইমুলের তল পেটে প্রচন্ড জোরে আঘাত করলো। তীব্র আঘাত পেয়ে নাইমুল পেট ধরে উবুর হয়ে গেল। ঘুষির তীব্রতায় মুখ ভর্তি বমি করে দিল। শাহাদ তাও থামলো না। উঁচু হয়ে থাকা নাইমুলের মুখে কান বরাবর ঘুষি দিল। পেটে তীব্র যন্ত্রণা, সেই সাথে গলা ছিঁড়ে বমি। তারপর কানের কাছে শাহাদের ঘুষি পড়েছে। এত কিছু একসাথে সামলাতে পারল না নাইমুল। সে চিত হয়ে পড়ে গেল ফ্লোরে। শাহাদের রাগ তখন আকাশ ছুঁয়েছে। এতক্ষণ নিজেকে আটকে রাখলেও এখন আর পারল না। সে নাইমুলের বুকের উপর বসে একের পর এক ঘুষি দিতে লাগলো তার মুখে। নাক মুখ ফেটে রক্ত বের হতে লাগলো নাইমুলের। তমাল সহ অন্যান্য ছেলেরা এসে শাহাদকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু শাহাদের শরীরে যেন অসুরের শক্তি। সে তার বিগত দিনের সমস্ত রাগ উবড়ে দিতে চাচ্ছে নাইমুলের উপর। শেষমেশ থানার ওসি এসে শাহাদকে ছাড়িয়ে নিল। মৃত প্রায় রক্তাক্ত নাইমুলকে গ্রেপ্তার করে দুজন কনস্টেবল ধরাধরি করে নিয়ে গেল বাইরে। শাহাদ হিসামের বেডের কাছে এসে হাঁপাতে লাগলো। তার সাদা পাঞ্জাবিতে রক্তের ফোঁটা পড়েছে।
হিসামের মিশিংটা এখনো বিপ বিপ করছে। সে তমালকে ডক্টর ডেকে আনতে বলল, আর দুটো ছেলেকে বলল হাসিবকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে। মঞ্জুরা বেগমের কাছে এসে তাকে ফ্লোর থেকে তুলে সোফায় বসালো। মঞ্জুরা বেগম এখনো ফুপিয়ে কাঁদছে। তৃপ্তির দিকে তাকিয়ে বলল, কান্না থামান ভাবি। হিসাম ভাই তাকিয়েছে মানে তার জ্ঞান আছে, তিনি সব শুনছেন। জ্ঞান ফিরে পেয়ে তার অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এটা খারাপ প্রভাব ফেলবে তার উপর। আপনি ভাইয়ের কাছে গিয়ে বসুন, কিছু ভালো কথা বলুন। তৃপ্তি শাহাদের কথায় আসার আলো পেল। সে ছেলেকে বুকে নিয়ে হিসামের কাছে গিয়ে বসলো। হিসামের হাত নিয়ে তার গালে শোয়ালো। শাহাদ সবাইকে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো। বাইরে এসে মোশাররফ আলী হাসি হাসি মুখে তার কাছে এসে বলল, ওকে এইভাবে শাস্তি দিয়ে খুব ভালো করেছো বাবা, এইবার আমরা সবাই বিপদ মুক্ত। শাহাদ স্থির চোখে মোশাররফ আলীর দিকে তাকালো। মোশাররফ আলীর মুখে যেন হাসি ধরছে না। নাইমুলের প্ল্যান অনুযায়ী সরিয়ে দিতে পেরে সে খুব খুশি। শাহাদ হালকা একটু হাসলো। এরপরই সপাটে একটা চর বসিয়ে দিল মোশাররফ আলীর গালে। এই বয়সে এত শক্ত চর খেয়ে মোশাররফ আলীর মাথা ঘুরে গেল। পড়ে যেতে নিতেই দুটো ছেলে এসে তাকে পেছন থেকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। চরের তীব্রতা খানিকটা কমে এলে মোশাররফ আলী অবাক চোখে তাকিয়ে রইল। তার গলাটা পুড়ে যাচ্ছে। শাহাদ আঙ্গুল উঁচিয়ে বলল, তোকে জেলে না পাঠানো পর্যন্ত আমরা কেউই বিপদমুক্ত না। মোশাররফ আলী আকাশ থেকে পড়লেন এমন ভান নিয়ে বললেন, এসব কি বলছো বাবা? তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমাকে আবার দলে নিবে। আমি এই জন্যই নাইমুরের প্ল্যানের কথা তোমাকে জানিয়েছি। সাত চোখ মেরে বলল, মিথ্যে বলেছিলাম আঙ্কেল, আমি অনেক বড় মাপের মিথ্যক। মোশাররফ আলী রেগে গেল। চোয়াল শক্ত করে বলল, আমাকে কোন অপরাধে তুমি জেলে দিবে? আপনার অপরাধ, আপনি আমার বাবাকে ট্রাক চাপাতে খুন করতে চেয়েছিলেন। আপনি হিসাম চৌধুরী অনেক টাকা বাজেয়াপ্ত করেছেন। নির্বাচনে ভোট জালিয়াতি করার চেষ্টা করেছেন। একটা মাফিয়াকে সাথে নিয়ে মানুষকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। আরো শুনতে চান? মোশাররফ আলীর চোখ রক্তবর্ণ হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে কঠিন স্বরে বলল, এসবের কি প্রমাণ আছে তোমার কাছে? সাথে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, সে ট্রাক চালক ধরা পড়েছে। নাইমুর ট্রাক চালককে মেরে ফেলতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সেই সাথে হিসামের সেক্রেটারি আপনার আর নাইমুরের সেদিনের কথাগুলো শুনছিল। আর বাকি প্রমাণ আদালতে পেশ করব। মোশাররফ আলী বিস্মিত চোখে তাকিয়ে আছে। শাহাদ এত কিছু জেনে গেছে সে ভাবেনি। সে নাইমুলকে ধরিয়ে দিয়ে শাহাদের দলে আবার ফিরতে চেয়েছিল। তারপর সুযোগ বুঝে শাহাদকে সবল মারবে ভেবেছিল। শাহাদ দলের দুটো ছেলেকে ইশারা করে বলল, নিয়ে যায় নাকি? আন্ডারওয়ার্ল্ডের ইঁদুর নাইমুরকে নিয়ে পুলিশ অফিসার এত ব্যস্ত হচ্ছে এই চামচিকের কথা ভুলেই গেছে। দুটো ছেলে দুদিক থেকে মোশাররফ আলীকে টেনে হিস্ট্রে নিয়ে যেতে লাগলো। মোশাররফ আলী হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে অনুনয় করে বলতে লাগলো, বাবা সাহাদ, এই সব কিছু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, সব নাইমুরের ষড়যন্ত্র। সে সমস্ত টাকা একা ভোগ করার আশায় আমাকে দোষী বানিয়েছে। শাহাদ এসব কথায় কান দিল না। তার এখন হাসিবের কাছে যাওয়ার প্রয়োজন। ডক্টর খানিক আগেই হিসামের কেবিনে ঢুকেছে। এতক্ষণে নিশ্চয়ই হিসামের জ্ঞান ফেরার বিষয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। শাহাদ দ্রুত পা চালালো ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে। হাসিবের সুস্থতা নিশ্চিত করে এরপর সে হিসামের কাছে আসবে। বারান্দায় চেয়ারে গালে হাত দিয়ে কুহু বসে আছে। তার দৃষ্টি বাড়ির গেটের দিকে। শাহাদের অপেক্ষায় সে অনেকক্ষণ যাবৎ বসে আছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু শাহাদ আসছে না। আনুমানিক দুপুর 11টার দিকে শাহাদ তড়িঘড়ি করে বেরিয়ে গেল। এরপর তার কোনো খবর নেই। রেজিয়া সুলতানার কাছে শুনেছে শাহাদ সন্ত্রাসীর হাত থেকে হিসামের পরিবারকে বাঁচাতে গেছে। শেষে খবর পাওয়া পর্যন্ত জানতে পেরেছে হিসামের পরিবার ঠিকঠাক আছে। শাহাদ তাদের উদ্ধার করেছে। সে জানিয়েছে হিসামের পরিবারকে সাথে নিয়ে শাহাদ বাড়ি ফিরছে। এই অপেক্ষাতেই কুহু বসে আছে বারান্দায়। শাহাদের জন্য চিন্তায় তার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। দুপুরে রেজিয়া সুলতানা টেনে টুনে কুহুকে খাইয়েছে। গাড়ির হর্ন শুনে কুহু মাথা উঁচু করে তাকালো। প্রথমে একটা মাইক্রোবাস ঢুকলো, এরপর ঢুকলো কালো রঙের প্রাইভেট কার। গাড়িটা দেখে কুহু চিনতে পারলো এটা শাহাদের গাড়ি। পেছনে আরো দুটো গাড়ি এসে ঢুকলো। উত্তেজনায় কুহু দাঁড়িয়ে গেল। বুকের ভেতর থেকে ভারী একটা পাথর নেমে গেল। শাহাদকে নিয়ে বিভিন্ন আজে বাজে চিন্তা এসেছিল মনে। এসব চিন্তা আরো তাকে অস্থির করে তুলছিল। শাহাদের গাড়ি দেখে কুহু নিচে নেমে আসলো। নিচে এসে দেখলো রেজিয়া সুলতানা আর জয়া বেগম সদর দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। কুহু এগিয়ে গিয়ে পেছনে দাঁড়ালো। শাহাদ হিসামের পুরো পরিবারকে নিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসছেন। তার কোলে রিশাম। দেখে বোঝা যাচ্ছে দুজনেই খুব মিল হয়ে গেছে। শাহাদ অনেক খুশি রিশামকে কোলে নিয়ে। তার পেছনে তৃপ্তি, মঞ্জুরা বেগম
হাসিবকে ধরে নিয়ে আসছেন। পেছনে একটা হুইল চেয়ারে হাসিবকে নিয়ে আসা হচ্ছে। তার মাথায় ব্যান্ডেজ, ঠোঁটের কোণে দগদগে ঘা হয়ে গেছে, গালে আর চোখের চারপাশে রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। তাকে হসপিটালে রেখে আসতে মন চায়নি শাহাদের। পরিবার ছাড়া একা থাকতে পারবে না ছেলেটা। এমনিতেই তার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। রেজিয়া সুলতানা সদরে গ্রহণ করলেন সবাইকে। মঞ্জুরা বেগম একটু লজ্জিত ভঙ্গিতে খান বাড়িতে ঢুকলেন। এই বাড়ির ছেলের মৃত্যুর কামনা করে গেছেন সব সময়। আজ সেই ছেলেই তার পরিবারকে বাঁচিয়েছে। শাহাদ ঘরে ঢুকে কুহুর সামনে গিয়ে দাঁড়ালো। মৃদু হেসে রিশামকে দেখিয়ে বলল, দেখো কাকে নিয়ে এসছে, হিসাম ভাইয়ের ছেলে, একদম বাবার মতো দেখতে হয়েছে। কুহু শাহাদের দিকে অভিমানী চোখে তাকিয়ে রইল। তার চোখ দুটো ছলছল করছে। শাহাদ কুহুর চোখের ভাষা বুঝলো। কুহুর গালে আলতো টোকা দিয়ে বলল, এই বাচ্চা ছেলেটার সামনে বাচ্চা মেয়েদের মতো কাঁদবে না একদম। শাহাদের কথা শেষ হতেই কুহুর গাল বেয়ে মুক্তোর মতো পানি গড়িয়ে পড়ল। অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল, এত বিপজ্জনক একটা কাজে যাওয়ার আগে একবারও কি আমাকে বলে যাওয়া যেত না? একটাবার কি নিজের একটা খবর দেওয়া যেত না? শাহাদ অভিমানী কুহুর কথায় ছোট করে একটা শ্বাস ফেলল। রিশামের গালে চুমু খেয়ে বলল, মার কাছে যাও, এরপর চাচ্ছু তোমাকে নিয়ে খেলবো। রিশাম আধো আধো কণ্ঠে বলল, প্রমিস? শাহাদ রিশামের গাল টিপে দিয়ে বলল, প্রমিস। শাহাদ রিশামকে কোল থেকে নামিয়ে দিল। তারপর কুহুর হাত ধরে তাকে টেনে নিয়ে একটু আড়ালে আসলো। কুহুর গালে হাত রেখে বুড়ো আঙ্গুল দিয়ে চোখের পানি মুছিয়ে দিল। নরম কণ্ঠে বলল, এত কিসের চিন্তা তোমার? এই সময় চিন্তা করে নিজের অযত্ন কেন করছো? তুমি অযথা দুশ্চিন্তা করবে বলে তোমাকে জানাইনি। কুহু যেন আইসক্রিমের মতো গলে গেল। সে শাহাদের প্রশস্ত বুকে মাথা রাখলো। পাঞ্জাবিতে নাক ঘষে বলল, আপনি দূরে থাকলে আমার খুব খারাপ লাগে, খুব মিস করি। আপনি কাছে থাকলে। কুহু পুরোটা কথা শেষ করতে পারল না, তার আগে বমি করে দিল। শাহাদ জলদি কুহুকে ওয়াশরুমে নিয়ে আসলো। কুহু বমি করা শেষ করে বড় বড় শ্বাস ফেলল। কুহুকে বারান্দায় মুক্ত বাতাসে নিয়ে আসলো শাহাদ। একটা চেয়ারে বসিয়ে দিয়ে সে কুহুর সামনে হাঁটু গেড়ে বসে বলল, এটা তোমার কেমন বিচার? দূরে গেলে মিস করো, আমার কাছে আসলে বমি করে আমাকে সব ভাসিয়ে দাও। কুহু শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে বলল, এতে আমার কি দোষ? আপনার ঘামের গন্ধে আমার বমি চলে আসে, সহ্য করতে পারি না। আবার মাঝে মাঝে এই ঘামের গন্ধ পাওয়ার জন্য মাথা খারাপ হয়ে যায়। শাহাদ কুহুর পেটে হাত রাখলো। জ্ঞানীর মতো মাথা নাড়িয়ে বলল, তার মানে এখানে যিনি আছেন তিনি মাঝে মাঝে তার বাবাকে দেখতে চায়, আবার মাঝে মাঝে বাবুর উপর রাগে অভিমানে পেট থেকে বমি পাঠায়, তাই তো? শাহাদের বলার ভঙ্গিমায় কুহু হেসে ফেলল। হাসি হাসি মুখে বলল, ধ্যাত, যত সব আজে বাজে কথা। কুহুর মুখে হাসি দেখে শাহাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। কুহুকে নিয়ে কিছুক্ষণ বারান্দায় বসে থাকলো। এরপর কুহু কিছুটা সুস্থ হয়ে এলে তাকে অন্যদের কাছে পাঠিয়ে দিয়ে নিজে চলে গেল বমি লেগে নষ্ট হয়ে যাওয়া পাঞ্জাবিটা চেঞ্জ করতে। কুলসুম বেগম ঘরে খাটে বসে মঞ্জুরা বেগম নীরবে চোখের পানি ফেলছেন। কুলসুম বেগম দু হাতে মঞ্জুরা বেগমের হাত ধরে রেখেছেন। তিনি যথাসম্ভব মঞ্জুরা বেগমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। সন্তানের উপর আঘাত আসলে মায়েদের কেমন লাগে এই অভিজ্ঞতা তার নিজেরও আছে। তিনি নরম কণ্ঠে বললেন, মন খারাপ করো না, তুমি আমার বৌমাদের চেয়ে বয়সে বড় হলো আমি তোমাকে ওদের মতোই দেখি। হিসামের বাবার সাথে এই বাড়ির বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল। বয়সকালে আশফাকের সাথে অনেকবারই হিসামের বাবা আমাদের বাড়িতে এসেছে। বড় ভাই হিসাবে আশফাক খুব মান্য করতো তাকে। এরপর কিভাবে যে বিষ ঢুকে গেল ওদের মাঝে তা জানতেও পারলাম না। শত্রুতা দিনে দিনে চরম রূপ ধারণ করলো। গন্ডগোলের সময় তৃতীয় পক্ষে কারো গুলি লেগেছিল তোমার স্বামীর, অথচ বাইরের শত্রুরা আমার নাতিকে তোমার স্বামীর খুনি বানালো। এই পর্যন্ত বলে কুলসুম বেগম থামলেন। মঞ্জুরা বেগমের মুখের দিকে তাকিয়ে তাকে পরোক্ষ করলেন। রেজিয়া সুলতানা আর জয়া বেগম শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে মুখ চাওয়াচাওয়ি করলেন। কুহু এক কোনায় বসেছিল, এই কথা শুনে সোজা হয়ে বসলো। শাহাদের ব্যাপারে এই কথা সে আরো অনেকবার শুনেছে, কিন্তু সে কখনো শাহাদ কিংবা অন্য কাউকে জিজ্ঞাসা করার সাহস পায়নি। সে শাহাদকে মনে প্রাণে ভালোবাসে। শাহাদ যদি এই কাজ করেও থাকে তবুও সে শাহাদকে ভালোবাসবে। শাহাদকে জিজ্ঞেস করলে শাহাদ তাকে সত্য কথাটাই বলবে। শাহাদের মুখ থেকে সে এমন কোনো কথা শুনতে চায় না যা সে সহ্য করতে পারবে না। তাই সে শাহাদকে জিজ্ঞাসা করেনি কখনো। তৃপ্তি খাটের এক কোনায় বসেছিল, এই কথা শুনে সে ভয়ে ভয়ে শাশুড়ির মুখের দিকে তাকালো। সে ভয় পেল মঞ্জুরা বেগম এখানে কোনো
কাণ্ড না ঘটিয়ে বসে। সবার সামনে সাহাদকে নিয়ে যদি এটা সেটা বলে ফেলে তবে তো অকৃতজ্ঞতা হবে। শাশুড়ির মুখের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মঞ্জুরা বেগম মুখ তুলে কুলসুম বেগমের দিকে তাকালেন, দৃঢ় স্বরে বললেন, আমি এতদিন সাহাদকে আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী করেছি। আমার ছেলের মনে প্রতিনিয়তই সাহাদের নামে বিষ ঢেলেছি, মনে মনে খান পরিবারের ধ্বংস কামনা করেছি। কিন্তু আজকে আমার চরম দুঃসময়ে শাহাদাতই আমার পাশে দাঁড়িয়েছে। আমার স্বামীকে কে বা কারা খুন করেছে জানি না, তবে আমি এটা নিশ্চিত শাহাদ এই কাজ করেনি। মঞ্জুরা বেগমের মুখে এই কথা শুনে তৃপ্তি খুব সাবধানে ভেতরে আটকে থাকা শ্বাসটা বের করলো। কুলসুম বেগম সন্তুষ্ট চোখে তাকালেন মঞ্জুরা বেগমের দিকে। রেজিয়া সুলতানা ছেলের উপর থাকা এতদিনের অপবাদ দূর হয়েছে দেখে খুশি হলেন। তার চোখের কোণে অশ্রু জমল। দু পরিবার মিল হোক, এটাই তিনি এতদিন চেয়ে এসেছিলেন। হাসিবকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘরের দরজার সামনে রাফাত দাঁড়িয়ে আছে। দরজা খোলাই আছে, তবে পর্দা টেনে রাখার কারণে ভেতরটা দেখা যাচ্ছে না। হাসিব আহত হয়েছে এটা দেখার পর তার খুব খারাপ লেগেছে। রিশাম এতক্ষণ তার কাছেই ছিল। রিশামের সাথে খেলার সময় সে হাসিবের ব্যাপারে অনেক কথা জেনেছে। রিশাম বলেছে তার চাচুর সব থেকে প্রিয় জিনিস হচ্ছে তার বাইক। তার চাচু মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে। রাফার মুখ হাসি হাসি, তার হাতের ট্রেতে রসমালাইয়ের বাটি। রান্নাঘরের ফ্রিজ থেকে রসমালাই নামিয়ে নিজ হাতে বাটিতে করে নিয়ে এসেছে। রোগী দেখতে খালি হাতে আসা যায় না, আর এই বাড়ির মেয়ে হিসেবে রোগী দেখতে আসাটা তার কর্তব্য। সে নেহাত কর্তব্য পালন করতে এসেছে, তার বেশি কিছু না। রাফা হাত দিয়ে পর্দাটা একটু ফাঁকা করলো, দেখলো হাসিব খাটের সাথে হেলান দিয়ে আচ্ছায়া হয়ে চোখ বন্ধ করে আছে। রাফা হাসলো। হাসিবের যে মিষ্টি পছন্দ এতে আর কোনো সন্দেহ নেই। মিষ্টি পছন্দ না হলে কি একটা মানুষ দেখতে এত সুইট হয়? হাসিব হালকা মাথা নাড়তেই রাফা দ্রুত পর্দা থেকে হাত সরিয়ে নিল। ফলস্বরূপ হাতের ট্রে দেওয়ালের সাথে লেগে খট করে শব্দ হলো। ভেতর থেকে ভেসে আসলো হাসিবের গলা, কে ওখানে? রাফা নাক মুখ কুচকে জিভে কামড় দিল। হাতে করে রসমালাই তো এনেছে, কিন্তু এটা নিয়ে ভেতরে যেতেই তার কেমন অস্বস্তি হচ্ছে। হাসিব আবারও দ্বিতীয়বার গলা চড়িয়ে ডাকলো, কে ওখানে? দরকার থাকলে ভেতরে আসুন। রাফা ট্রে হাতে ভেতরে প্রবেশ করলো। হাসিবের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল রাফা। তাড়াতাড়ি হেঁটে হাসিবের বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। বেড সাইডের টেবিলে ট্রেটা রেখে সেখান থেকে রসমালাইয়ের বাটিটা হাতে নিয়ে হাসিবের দিকে বাড়িয়ে দিল। নিন। হাসিব এতক্ষণ বিস্মিত হয়ে সব দেখছিল, এবার প্রশ্ন করলো, কি নিব? বাটিটা নিবেন? হাসিব বোকার মতো রাফার দিকে তাকে প্রশ্ন করলো। নিয়ে কি করব? রাফার ভ্রু কুঁচকে গেল, বিরক্ত হয়ে বলল, কি করবেন মানে? খাবেন? এটা বলে সে হাসিবের হাতে জোর করে বাটি ধরিয়ে দিল। হাতে আঘাত থাকায় হাসিব যন্ত্রণায় শব্দ করে উঠল। রাফা চমকে গেল, ভয় ভয় নিয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। বাটি হাতে নিয়ে দেখলো বাটিতে রসমালাই। এই মেয়ে রসমালাই নিয়ে এসেছে, সেটা এতক্ষণ বললেই পারতো। হাসিবের আসলেই খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল। সে রসমালাই দেখে খুশি হয়েছে। রাফার দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। রাফা গেল না। হাসিব রসমালাই খাওয়া পর্যন্ত দাঁড়িয়ে রইল। চামচ হাতে নিয়ে রসমালাইটা মুখে তুলতে বেশ কষ্ট হলো হাসিবের। দু হাতই মুচড়ে ভেঙে দিতে চেয়েছিল নাইমুলের লোকেরা, সেই ব্যথা এখনো রয়েছে। চামচটা ধরে মুখের কাছে নিতে যেন তার সারা শরীর ব্যথায় মুচড়ে পড়ছে। রাফা হাসিবের কম্পমান হাত খেয়াল করলো। হাসিবের হাতে কালো হয়ে থাকা দাগগুলো বলে দিচ্ছে ও কতটা গুরুতর আহত। এমতো অবস্থায় হাসিবের মা হয়তো তাকে মুখে তুলে খাইয়ে দিত। হাসিবের কষ্ট হচ্ছে ভেবে মনে মনে খুব ব্যথিত হলো সে। হাসিব রসমালাই মুখে নিয়ে রাফার দিকে তাকিয়ে হাসলো, আবারও বলল, থ্যাঙ্কস কষ্ট করে আমার জন্য রসমালাই আনার জন্য। আমার মিষ্টির খুব ক্রেভিং হচ্ছিল। আমার মিষ্টি খুব। জানি আপনার মিষ্টি পছন্দ। রিশাম আমাকে সব বলেছে। কিছু মনে না করলে আমি আপনাকে খাইয়ে দিই। আপনার বোধহয় কষ্ট হচ্ছে। হাসিব এই কথা শুনে অবাক হওয়ার সুযোগ পেল না। তার আগেই রাফা বিছানায় বসে বাটিটা নিজের হাতে নিয়ে হাসিবের মুখে রসমালাই পুরে দিল। হাসিব থতমত খেয়ে রসমালাই মুখে নিয়ে রাফার দিকে তাকিয়ে রইল। রাফা নিজেও নিজের কর্মকাণ্ডে চমকে গেল। হঠাৎ করে এই কাজ সে কিভাবে করে ফেললো তার নিজেও বুঝতে পারছে না। হুঁশ ফিরতেই সে বাটিটা হাসিবের হাতে ধরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আমতা আমতা করে বলল,
আপনার কষ্ট হচ্ছিল তাই খাইয়ে দিলাম। মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। এটা বলে রাফা এক দৌড়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। হাসিব পুরো ঘটনায় তাজ্জব বনে গেল। মুখের রসমালাই এখনো মুখে নিয়ে দরজার দিকে তাকে ঠায় বসে রইল। নাইমুল আর মোশাররফ আলীর নামে অনেক জোরালো ভাবে মামলা করা হলো। দুজনের কারোই আপনজন তাদেরকে সাপোর্ট করতে এলো না। তাদের পক্ষের উকিলও বিন্দু পরিমাণ সুবিধা করতে পারল না, কারণ সমস্ত প্রমাণ তাদের বিরুদ্ধে। সাহাদ সমস্ত সাক্ষী প্রমাণ আদালতে হাজির করেছে। আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দুজনেরই জায়গা হয়েছে অন্ধকার কারাগারে। দুজনকে আলাদা সেলে রাখা হয়েছিল। সাহাদ দুজনকে নিজেদের মধ্যে আরেকবার কামড়াকামড়ি করার সুযোগ করে দিল। নিজের কিছুটা ক্ষমতা খাটিয়ে দুজনকে এক সেলে থাকার ব্যবস্থা করলো। যেদিন দুজনকে এক সেলে দেওয়া হলো সেদিন একজন আরেকজনকে দেখে রাগে ফেটে পড়ল। নাইমুল তেড়ে এসে মোশাররফ আলীর গলা টেপে ধরল। রাগে কিরমিরিয়ে বলল, তোর জন্য আজকে আমার এই অবস্থা, তোকে আমি খুন করবো। মোশাররফ আলী নাইমুলের নাক বরাবর একটা ঘুষি দিল। নাইমুল আঘাত পেয়ে তার গলা ছেড়ে দিল। মোশাররফ আলী চিৎকার করে বললেন, তোর মতো অপদার্থকে নিয়ে পরিকল্পনা করার জন্যই আমাকে ধরা পড়তে হয়েছে। সাহাদ খানের একটা চুলও ছিঁড়তে পারলি না, তোর মুখে থুতু থু। মোশাররফ আলী থুতু ছিঁড়ে মারলেন নাইমুলের দিকে। নাইমুল সরে গিয়ে থুতু থেকে নিজেকে বাঁচালেন। মোশাররফ আলীকে কুৎসিত একটা গালি দিয়ে বলল, ভুলে যাস না আমি আন্ডারওয়্যার ডন, সুযোগ এলে তোকে আমি মাছির মতো পিষে ফেলবো। মোশাররফ আলীর মাথায় হঠাৎ একটা চিন্তা আসলো। মুহূর্তেই সে নিজের ভোল পাল্টে ফেলল। ইনিয়ে বিনিয়ে বলল, ইয়ে মানে নাইমুর, বদ্ধ ছেলে থেকে মাথাটা আউলিয়ে গেছে, তাই তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি। বাবা তুমি কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, নাইমুল এসব কথায় ভুলল না। সে মোশাররফ আলীর স্বভাব জানে। সে সেলের এক কোনায় তার জন্য পাতা শক্ত বিছানায় গিয়ে বসলো। মোশাররফ আলীর মুখে হাসি রেখে বলল, বলছি আন্ডারওয়ার্ল্ডে তো তোমার অনেক নাম ডাক, ওখানকার সবাই তোমার আপন লোক, তোমার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে কি? নাইমুল কঠিন চোখে তাকালো মোশাররফ আলীর দিকে। তার ছেলের হাসি হেসে বলল, আন্ডারওয়ার্ল্ডের কেউ আপন না, এখানে আমার আর কোনো ক্ষমতা নেই। সাদ খান এখন ওই জায়গায় আসল ডন। মোশাররফ আলী অবিশ্বাস্য চোখে তাকালো। স্পষ্ট সুরে জিজ্ঞেস করলো, মানে? নাইমুল গর্জে উঠে বলল, মানে সাদ খান আসিফকে দিয়ে আন্ডারওয়ার্ল্ডের দখল নিয়েছেন। আসিফ এখন আন্ডারওয়ার্ল্ডের কিং। আসিফের আড়ালে আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করবে সাদ খান। এখন এই শহরের সব কিছু হবে সাদ খানের অনুমতিতে। মোশাররফ আলী যেন বিশ্বাস করতে পারছেন না। এই জন্যই কি শাহাদের উপর গুলি চালানো আসিফকে সে কোনো শাস্তি না দিয়ে সেটাই দেখছিল? শাহাদ কি অনেক আগে থেকেই এসব প্ল্যান করে রেখেছে? নাইমুল বলল, আর তুই টাকার ভাগ পাবার আশায় আমাকে ধরিয়ে দিয়েছিস সাদ খান হাতে, ভেবেছিস সে তোকে কিছু করবে না? এখন দেখ বিশ্বাসঘাতকতা সাদ কেমন। মোশাররফ আলী হতাশ মুখে নিজের বিছানায় বসে পড়লেন। শাহাদকে তার বিশ্বাস করা উচিত হয়নি তা আগেই বুঝেছেন। আশা ছিল শহরের অবৈধ কার্যকলাপে লিপ্ত এমন কাউকে টাকা খাইয়ে এখান থেকে বের হবেন, কিন্তু তাও এখন সম্ভব না, কারণ শাহাদ খান এখন সমস্ত কিছুর কন্ট্রোলে নিজের হাতে নিয়েছে। এখন মৃত্যু পর্যন্ত এই বদ্ধ কারাগারে পচে মরতে হবে। 2 বছর পর শাহাদ তার বেডরুমের সোফায় বসে ফাইল দেখছে। তার সামনের টেবিলের উপরে ফাইল জমে পাহাড় হয়ে আছে। ফাইল দেখার ফাঁকে একবার সে সামনের দিকে তাকালো। কুহুর ড্রেসিং টেবিলের বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে একটার পর একটা ড্রেস ট্রায়াল দিচ্ছে। কোনোটাই তার পছন্দ হচ্ছে না। ড্রেসগুলো ছুঁড়ে বিছানায় ফেলছে। বিছানার উপর রীতিমতো একটা কাপড়ের দোকান হয়ে গেছে। শাহাদ তার ডান পাশে তাকালো। ঘন কালো চুলের শাবাব খেলনা গাড়ি হাতে নিয়ে তার মায়ের দিকে হা করে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে কুহুর কাণ্ড কারখানা দেখছে। তার পরনে সি গ্রিন কালারের পাঞ্জাবি আর সাদা পায়জামা, দেখতে রাজপুত্রের মতো লাগছে। শাহাদ ছেলেকে দেখে হালকা হাসলো। অনেকক্ষণ যাবৎ ছেলেটা সোফায় তার পাশে বসে আছে। একদম শান্ত শিষ্ট স্বভাবের হয়েছে ছেলেটা, কিন্তু মেয়েটা হয়েছে অনেক দুষ্টু। এক জায়গায় স্থির থাকে না সে, অথচ দুজন যমজ একসাথে এক মায়ের পেটে শেয়ার করেছে, কিন্তু হয়েছে ভিন্ন স্বভাবের। আদর করে তাই শাহাদ নাম রেখেছে রায়া। রায়া পেয়েছে মায়ের স্বভাব, সারাক্ষণ এটা ওটা করে দুষ্টুমি করে। শাবাব পেয়েছে বাবার স্বভাব, একদম শান্ত প্রকৃতির। রায়া মায়ের স্বভাব পেলেও বাবাকে ছাড়া সে কিছুই বুঝে না, সর্বক্ষণ বাবার সাথে সাথে থাকে। শাবাব হয়েছে মা ঘেঁষা,
মায়ের আঁচল ধরে মায়ের পিছু পিছু ঘুরে সে। সাহাত দরজার দিকে তাকে উকি দিল। রায়া এখনো আসছে না, তার মানে আরো কিছুক্ষণ কাজ করার সুযোগ পাবে সে। রায়া থাকলে কাজ করার যায় না, সে সমস্ত ফাইল ছিঁড়ে কুটি কুটি করে ফেলে। শাহাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইলের এই দশা সে করেছে। মেয়ের খেলার জন্য শাহাদ সেম ফাইল এনে দিয়েছে, কিন্তু রায়া তা ছুঁয়েও দেখে না। সে শাহাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলোই ধরে। স্টাডি রুমে লক করেও কাজ করবে তা জো নেই শাহাদের। বাড়িতে থাকলে বাবাকে এক সেকেন্ডের জন্য হাতছাড়া করতে চায় না রায়া। সে চিৎকার করে কান্না জুড়ে দেয়। রায়া না থাকায় এই সুযোগে শাহাদ কাজগুলো এগিয়ে রাখছে। কুহু হতাশ হয়ে শ্বাস ছেড়ে বলল, উফ, একটা কিছু পছন্দ হচ্ছে না, আপনি একটা ড্রেস পছন্দ করে দিন না। শাহাদ কুহুর দিকে তাকালো। বেচারি ড্রেস স্টাইল দিতে দিতে হয়রান হয়ে গেছে। শাহাদের হাসি পেল কুহুকে দেখে। সে ফাইলটা কোল থেকে নিচে নামিয়ে উঠে কুহুর কাছে আসলো। কুহুকে আয়নার দিকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। কুহু চোখ রাঙিয়ে শাহাদকে ছাড়াতে চাইল, বলল, কি করছেন? শাবাব দেখছে তো। শাহাদ কুহুর গালে চুমু খেয়ে বলল, স্বভাব এসব বুঝবে না। ছোট্ট শাবাব সবেমাত্র হাঁটতে শিখেছে। মা বাবাকে একসাথে রোমান্স করতে দেখে সে সোফা থেকে নেমে গুটি গুটি পায়ে হেঁটে বাবা মায়ের কাছে এসে দাঁড়ালো। শাহাদের পাঞ্জাবির কোনা ধরে টান দিল। ঘাড় বাঁকিয়ে উঁচু করে শাহাদের দিকে তাকিয়ে বলল, বাবা বাবা। শাহাদ মাথা নিচু করে ছেলের দিকে তাকালো। ঘাড় বাঁকিয়ে উপরের দিকে তাকিয়ে থাকার কারণে ছোট্ট শাবাব টাল হারিয়ে দুম করে ফ্লোরে বসে পড়ল। ছেলের কাণ্ডে শাহাদ চওড়া হেসে এক টানে ছেলেকে কোলে তুলে উপরের দিকে ছুঁড়ে দিয়ে আবারও দু হাতে ধরে ফেলল। ছোট্ট শাবাব খিলখিল করে হেসে উঠল। শাহাদ শাবাবের গালে শব্দ করে 2-3টা চুমু খেলো। কুহুর দিকে তাকিয়ে বলল, তোমার দুষ্ট মেয়েকে নিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি নিচে এসো, গেস্টরা সবাই চলে আসবে। শাহাদ শাবাবকে কোল থেকে নিচে নামালো। পুরো বাড়ি সাজানো হয়েছে। আজ শাবাব আর রায়ার প্রথম জন্মদিন। নাতি নাতনির জন্মদিনে বিশাল আয়োজন করেছে আশফাক খান। কোনো কিছুরই কমতি রাখেনি। বাড়ির বাগানে খাবার খাওয়ানোর টেবিল পাতা হয়েছে। শহরের গরিব দুঃখী সবাইকে দাওয়াত করা হয়েছে। শাহাদ নিচে নেমে রাফাকে সোফায় বসা দেখতে পেল। ভারী লেহেঙ্গা পরে ফোনে কার সাথে চ্যাটিং করছে আর হাসছে। শাহাদ রাফার মাথায় টোকা দিয়ে বলল, দাদিজানের ঘর থেকে রায়কে নিয়ে ওর মায়ের কাছে দিয়ে আয়, ওর তৈরি হতে হবে। এটা বলে শাহাদ বাইরের দিকে হাঁটা দিল। কুলসুম বেগম এত করে ছেলে চাইতেন, অথচ শাবাবের চেয়ে রায়াকে নিয়ে তার সময় কাটে বেশি। আর রায়াটাও হয়েছে এমন, আধো আধো বুলিতে সে কুলসুম বেগমের সাথে গল্প জুড়ে দেয়। কুলসুম বেগম পানের বাটা নিয়ে খেলতে বসে যায়। বাগানের মাঝখানে স্টেজ করা হয়েছে, সেখানে টেবিল পাতা হয়েছে। টেবিলের উপর বিশাল বড় একটা কেক। টেবিলের চারপাশে 4টা পিলার মাটিতে বসিয়ে সেখানে তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। চারিদিক ম করছে গন্ধে। স্টেজের পাশে রাহাতকে দেখা যাচ্ছে, সে তমালকে ধমকাচ্ছে। শাহাদ এগিয়ে এসে রসিকতা করে বলল, দুলাভাইয়ের কি মেজাজ গরম? আমার বোন কি আজ ডোজটা বেশি দিয়েছে? রাহাত বাঁকা চোখে শাহাদের দিকে তাকালো। তমালকে এটা ওটা করতে পাঠিয়ে দিয়ে বলল, মেয়ে মানুষ বিয়ের পর ডাইনি হয়ে যায় বুঝলে। একটু মধু যদি মুখে থাকতো। সকাল থেকে বলে আসছি সন্ধ্যায় অনুষ্ঠান, আমার পাঞ্জাবিটা বের করে ইস্ত্রি করে দাও। বের করেও রাখলো না, ইস্ত্রিও করলো না, নিজে ঠিকই সাজতে বসে গেছে। এখন দেখো শ্বশুর বাড়িতে কুচকানো পাঞ্জাবি পরে ঘুরছি। শাহাদের পাঞ্জাবি দেখে আসলেই শাহাদের মায়া লাগলো। দরদি কণ্ঠে বলল, আহা, কোন একটা কাজের লোককে দিয়ে স্টে করালেই পারতে। এটা করলে আমার আর বেঁচে থাকা লাগবে না। ইমোশনাল টর্চার করে আমাকে মেরে ফেলবে, বলবে আমি অনেক খারাপ। কেউ যার কারণে কাজের লোককে দিয়ে পাঞ্জাবি ইস্ত্রি করিয়ে তুমি সেটা সবাইকে বুঝিয়ে দিয়েছো। শাহাদ ঠোঁট চেপে হাসলো। রাহাত গরম চোখে তাকালো। কার কাছে এতক্ষণ তার দুঃখের কথা বলল? সেই বোনেরই তো ভাই, সে তো মজা নেবেই। শ্বশুর বাড়িতে এসে বউয়ের উপর রাগ দেখাবে, তাও জো নেই। শ্বশুর মশাই জানতে পারলে শটান গিয়ে গুলি টুলি করে দিতে পারে। খানিক পরে মজ্জেম আলী, শিরিনা বেগম আর জিয়াদ এসে ঢুকলো বাড়িতে। শাহাদ শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে বাড়িতে নিয়ে আসলো। কেক কাটার সময় হয়ে আসলেও কুহুর শ্বাস শেষ হলো না। শাহাদ আবারও লোক পাঠালো কুহুকে ডেকে আনতে। আনিশা তার ছেলেকে কোল থেকে নামিয়ে সোফায় বসিয়ে রেখে বলল, খামোকা কেন মেয়েটাকে তাড়া দিচ্ছিস? আজই স্পেশাল দিনে মা মেয়েকে একটু মন ভরে শাস্তি দে। শাহাদ হতাশ হয়ে মাথা নাড়ল। মা মেয়ে সাজতে বসলে দুনিয়া ভুলে যায়।
এতদিন কুহুর এসব সহ্য করেছে মুখ বুজে, এইবার সাথে এসে যোগ হয়েছে তার নিজের মেয়ে। মা মেয়ে দুজন একদম এক অন্যের জেরোস্কোপি। আর একটু সময় পেরিয়ে কুহু আর রায়াকে সিঁড়ির মাথায় দেখা গেল। মা মেয়ে দুজনেই বেবি পিঙ্ক ফিউরি গাউন পরে নিচে নামলো, দুজনের মাথাতেই ক্রাউন। সাহাত মুগ্ধ চোখে তাকে স্ত্রী আর কন্যাকে দেখল। ঘর আলো করে রাখতে এর চেয়ে বেশি আর কি লাগে জীবনে। রেজিয়া সুলতানা কেক কাটার তাড়া দিলেন, কিন্তু সাহাত বাধা সাধল, বলল, আরেকটু অপেক্ষা করতে হবে মা, হিসাম ভাই এখনো আসেনি। আর মিনিট কয়েক পরে হিসাম তার পুরো পরিবার নিয়ে খান বাড়িতে ঢুকলো। কোমা থেকে জেগে ওঠার 2 বছর পরও হিসাম পুরোপুরি সুস্থ হয়নি, তাকে ডক্টর পর্যবেক্ষণ থাকতে হয়। সাহাদ হিসামকে দেখে এগিয়ে গেল। হিসাম সাহাদকে টেনে বুকে জড়িয়ে ধরল। সাহাদও বুক মিলালো হিসামের সাথে। হাসিব অস্থির চোখে নিয়ে খান বাড়ির আনাচে কানাচে দৃষ্টি ফেলল। যাকে খুঁজছে তাকে পেল না। পকেট থেকে ফোনটা বের করলো কল করার জন্য। তখনই দোতলার করিডোর রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে দেখলো কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে। রাফা উপর থেকে হাসিবের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল। হাসিব যতটা না মুগ্ধ হয়েছিল রাফাকে দেখে, তার থেকে বেশি লজ্জা পেল এই কাণ্ডে। সে দ্রুত অন্যদিকে তাকালো। এ মেয়ে এত পাজি হয়েছে তা বলার বাইরে। রেজিয়া সুলতানা বেশ রাগ করে হিসামকে প্রশ্ন করলো, আপাকে আনলে না কেন? তৃপ্তি হেসে জবাব দিল, মায়ের প্রেশারটা একটু বেড়েছে, তাই এত কোলাহলে নিয়ে আসিনি। মঞ্জুরা বেগম না আসায় রেজিয়া সুলতানার বড্ড মন খারাপ হলো। ভেবেছিল একসাথে মিলে একটু সুখ দুঃখের গল্প করবে, তা আর হলো কই। হই হুল্লোড়ের মাঝে শাবাব আর রায়ার কেক কাটা হলো। পুরো খান বাড়িতে আলোয় রোশনাই যেন দ্বিগুণ বেড়ে গেল। কেকের প্লেট হাতে আশফাক খান মুয়াজ্জেম সাহেবের পাশে বসলেন। প্রিয় বন্ধুকে কেক খাইয়ে দিয়ে বললেন, বুঝেছিস মুয়াজ, আজ এই খুশির দিনে আমার আর কিছু চাওয়ার নেই। দোয়া করি আল্লাহ যেন ওদের নেক হায়াত দান করে, সারা জীবন যেন এভাবেই হাসি খুশি থাকে। মুয়াজ্জেম হোসেন রুমাল দিয়ে চোখ মুছলেন। মেয়ের জন্য এমন সুখের স্বপ্নই তিনি দেখতেন। সব সময় চাইতেন মেয়ে যেন মহা সুখে সংসার করে। আজ চোখের সামনে মেয়ের সুখ দেখে তার বুকটা ভরে গেছে। অনুষ্ঠানের এক পর্যায়ে খান বাড়ির বিশাল ড্রয়িং রুমের সবাই বসে আলোচনায় ব্যস্ত। হিসামের পাশে সাহাত রায়াকে কোলে নিয়ে বসলো। হিসামের অপর পাশে বসে থাকা রিশাম পরীর সাজে থাকা ছোট্ট রায়াকে একবার উকি দিয়ে দেখলো। রায়ার হাতে বড় ছোট একটা মেয়ে পুতুল দেখে বাবার কাছে কানে কানে বলল তারও এরকম বড় পুতুল চাই, তবে সেটা ছেলে পুতুল হতে হবে। হিসাম মৃদু হেসে ছেলেকে এরকম পুতুল কিনে দিতে রাজি হলো। তারপর সে সবার দিকে তাকালো। এখানে রেজিয়া সুলতানা থেকে শুরু করে জয়া বেগম, কুলসুম বেগম সবাই আছেন। আনিশা আর রাহাতও তাদের ছেলে আশফাক খান মুয়াজ্জেম হোসেনের সাথে এক পাশে বসে আলোচনায় মেতেছে। তাদের সাথে শাহাদের ছোট চাচা এমদাদ খানও উপস্থিত। আব্দুল গফফার খানও লাঠিতে 2 হাত রেখে সোফায় বসে তাদের আলোচনা শুনছে। হিসাম এই পরিশেষটাকেই তার প্রস্তাব পেশ করার জন্য উপযুক্ত মনে করলো। পাশে বসা তৃপ্তির দিকে তাকালো। ইশারায় জানতে চাইলো হাসিব কথায়। তৃপ্তি নিচু স্বরে বলল, বাগানে বোধ হয়। হিসাব গলা ছেড়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি একটা প্রস্তাব পেশ করতে চাই। সবার দৃষ্টি ঘুরে গেল হিসামের দিকে। হিসাম সবার দিকে দৃষ্টি ঘুরিয়ে এনে বলল, আমি চাই আমাদের পারিবারিক বন্ধনটা দৃঢ় হোক, যাতে আর কোনো বহিঃশত্রু আমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে না পারে। আর বন্ধনটা দৃঢ় করতেই 2 পরিবারের মাঝে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া প্রয়োজন। কুহুর সামনের সোফায় বসে শাবাবকে কেক খাওয়াচ্ছিল। সে শাহাদের দিকে বিস্ময় নিয়ে তাকালো, এরপর বলল, কিন্তু রায়া আর রিশাম তো এখনো ছোট, এত আগে থেকেই ওদের বিয়ে ঠিক করে রাখা কি ঠিক হবে? স্ত্রীর কথা শুনে শাহাদ অবাক চোখে হিসামের দিকে তাকালো। হিসাম কি রায়া আর রিশামের ব্যাপারে কথা বলছে নাকি? হিসাম কিছুক্ষণ থমকে গিয়ে তাকিয়ে রইল, এরপর হো হো করে হেসে উঠল। মাথা নেড়ে বলল, আমি রায়া রিশামের কথা বলছি না, আমি হাসিব আর রাফার কথা বলছি। কুহু প্রচন্ড লজ্জা পেল। সে লাজুক হেসে চোখ নামিয়ে নিল। রাফা তার মায়ের পাশে বসা ছিল। এই কথা শুনে সে দ্রুত স্থান ত্যাগ করলো। হিসাম আশফাক খানের দিকে তাকিয়ে বলল, আর 2 বছর পর হাসিবের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। সে পড়াশোনার পাশাপাশি আমার ব্যবসাতে সাহায্য করে, তবে রাজনীতিতে আমি আমার ভাইকে জড়াবো না। সামনে ইলেকশনেও তাকে আমি দূরে রাখবো। আমি চাই সে ব্যবসা সামলাক। আমার মা ইদানিং অসুস্থ থাকেন, তাই ওনার খুব ইচ্ছে ছোট ছেলের বউ দেখবেন। যদিও ওদের বয়স অল্প,
কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের বাড়ির মেয়ে আমার বাড়িতে খুব যত্নে থাকবে। আশফাক খান এমদাদ খানের দিকে তাকালেন। মেয়ের পিতা যা বলবে এখানে তাই চূড়ান্ত সিদ্ধান্ত। এমদাদ খান স্ত্রী জয়া বেগমের দিকে তাকালেন। জয়া বেগমকে একটু নর্মাল দেখা গেল, তবে এমদাদ খানের দিকে তাকিয়ে ইশারায় নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। এমদাদ বড় ভাইয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ তিনি এবং তার স্ত্রী রাজি। হিশাম হালকা হেসে শাহাদের দিকে তাকিয়ে বলল, শাহাদ, তোর আর আমার মাঝে যে শত্রুতা তৃতীয় পক্ষ সৃষ্টি করেছিল, আশা করি তার অবসান ঘটেছে। সামনে নির্বাচনে আমি আর তুই আবারও প্রতিপক্ষ হয়ে লড়ব, কিন্তু এতে আমাদের সম্পর্কে কখনো শত্রুতা তৈরি হবে না। কুহুর মুখ থেকে যেহেতু এই কথা বের হয়েছে, সেহেতু রায়া আর ইশামের বিয়ে আমি দেবই। তুই অমান্য করতে পারবি না আমার কথা। শাহাদ মাথা নিচু করে মৃদু হাসলো। মেয়ে অনেক ছোট, এরপরও কলিজার টুকরা মেয়ের বিয়ে দিতে হবে ভেবে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। উপস্থিতি সবাই হাসিব আর রাফার ব্যাপারে হিশামের প্রস্তাব মেনে নিল। রাফা পর্দার আড়াল থেকে সেই কথা শুনল। সে দ্রুত মোবাইলের কিবোর্ডে হাত চালিয়ে খুশির সংবাদটা হাসিবকে জানালো। অবশেষে 2 বছরের প্রেমে সফল হতে যাচ্ছে তাদের। রাফার মেসেজ পেয়ে হাসিব বিন্দুমাত্র অবাক হলো না। সে উল্টো রাফাকে অবাক করে দিয়ে জানালো হিশামের কাছে সে নিজেই রাফাকে বিয়ে করার কথা বলেছে। সে সূত্র ধরেই হিশাম আজ বাড়িতে এই প্রস্তাব পেশ করেছে। রাফা হা হয়ে গেল এমন কথা শুনে। সবসময় ইনোসেন্ট ভাব নিয়ে থাকলেও হাসিব যে তলে তলে এত দূর এগিয়ে যাবে তা রাফার কল্পনাতেও ছিল না। পরিষ্কার আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে, চারিদিকে এক মায়াবী জ্যোৎস্না। খান বাড়িতে এখনো লাল নীল বাতি জ্বলছে। বাগানের আউট হাউসের সামনে দলের কয়েকজন ছেলে বসে আড্ডা দিচ্ছে। কুহু বারান্দায় দাঁড়িয়ে আনমনে চাঁদের দিকে তাকালো। এত সুন্দর চাঁদ এর আগে কখনো দেখেনি সে, নাকি জীবনে এত সুখ বলেই চাঁদটাকে বেশি সুন্দর লাগছে আজ। হঠাৎ উষ্ণ স্পর্শ টের পেল। শাহাদ জড়িয়ে ধরেছে পেছন থেকে। উষ্ণ আবেশে কুহুর চোখ লেগে আসতে চাইল। শাহাদ কানের কাছে মুখ এনে বলল, শাবাব আর রায়া আজ তাদের দাদির সাথে ঘুমোতে গিয়েছে। কুহু চোখ বন্ধ করে শাহাদের গায়ের গন্ধ নিতে নিতে বলল, তো শাহাদ কুহুর কানের কাছে মুখ নিয়ে কানে কানে কিছু বলল। কুহু কোনোই দিয়ে শাহাদের বুকে গুঁতো দিয়ে বলল, যা অসভ্য কথাবার্তা। শাহাদ কুহুর চুলে নাক ডুবালো। মনে পড়ল কয়েক বছর আগের কথা, যেদিন প্রথম দেখা হয়েছিল দুজনের। তখনও কি ভেবেছিল এই মেয়েটাই একদিন তার ঘরের রানী হবে, তার সন্তানদের মা হবে? শাহাদ গভীর কণ্ঠে কুহুকে বলল, কুহু। এমন ডাক শুনে কুহুর বুকের ভেতর কাঁপন ধরে গেল। তার কণ্ঠ রোধ হয়ে আসতে চাইল। সে কাপা গলায় উত্তর দিল, শাহাদ আরো গভীর কণ্ঠে বলল, আমি ভালোবাসি কুহু। কুহুর পুরো শরীর জুড়ে স্রোত বয়ে গেল। সে মৃদু কণ্ঠে উত্তর দিল, ভালোবাসি। তাই? তাহলে সেটা প্রমাণ কই? কুহু অস্থির হয়ে গেল। কি এমন প্রমাণ চাই শাহাদ? এত বছর পরও কি কুহুর ভালোবাসা নিয়ে তার মনে সন্দেহ আছে? সন্দেহ থাকলে কুহু যে কোনো প্রমাণ দিতে রাজি আছে। সে প্রশ্ন করল, কি প্রমাণ? শাহাদ ঠোঁট কামড়ে হাসছে। কুহু প্রমাণ দেওয়ার কথা শুনে অস্থির হয়ে গিয়েছিল, আর এই লোক কিনা মজা করছে তার সাথে। সে জোর দিয়ে বলল, না, একদম না। শাহাদ কণ্ঠ অসহায় করে বলল, প্লিজ কুহু। কুহু গরম চোখে তাকালো। শাহাদের বুকে ঘুষি মারতে উদ্যুক্ত হলো। শাহাদ শক্ত হাতে কুহুর হাত ধরে ফেললো। তারপর এক টানে কোলে তুলে নিল কুহুকে। কুহু হাত পা ছড়াছড়ি করতে লাগলো, তবে এতে শাহাদের কিছু যায় আসে না। তার রানীকে পোষ মানানোর মন্ত্র তার জানা আছে। সে কুহুকে নিয়ে ঘরে ঢুকে গেল। খানিক পরেই লাইট অফ হয়ে গেল। আকাশে থাকা চাঁদটা যেন তার জ্যোৎস্নার আলো আর একটু বাড়িয়ে দিল। সেই জ্যোৎস্নার আলোয় এনে ফেললো কুহু আর শাহাদের বারান্দায়। জ্যোৎস্নার আলো যেন বারান্দার দরজা দিয়ে কিছুটা হলেও কুহু আর শাহাদের অন্ধকার ঘরে প্রবেশ করে তাদের ভালোবাসার মুহূর্তটা আরো দ্বিগুণ প্রেমময় করে দেয়। তাই ক্ষুদ্র প্রচেষ্টা চালালো চাঁদটা। এই ভরা জ্যোৎস্নাও যেন প্রাণপণ চেষ্টা করছে এই যুগলের প্রেমের সাক্ষী হয়ে থাকতে। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।